আচ্ছা, আজকের ক্লাসে আমি ব্লাড ব্যাংকের আরেকটা টপিক নিয়ে পড়াবো। সেই টপিকটার নাম হচ্ছে হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। তো আগের দিনে আমি ডিউ টেস্ট করিয়েছিলাম, অর্থাৎ কিভাবে আমরা আরএইচ অ্যান্টিজেন, যেগুলো ইনকমপ্লিট আরএইচ অ্যান্টিজেন, সেগুলোকে কিভাবে আমরা ডায়াগনোসিস করবো সেটা সম্বন্ধে আমি বলেছিলাম। তো সেখানে একটা রিজেন্টের কথা আমি বলেছিলাম। সেই রিজেন্টের নাম হচ্ছে অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন রিজেন্ট। এই অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন রিজেন্ট আমরা কি কি কাজে লাগাতে পারি? আমরা অনেক রকম কাজে এই অ্যান্টি গ্লোবুলিনকে লাগাতে পারি। আজকে যে টেস্টটার কথা বলবো, অর্থাৎ হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, এই টেস্টটার ক্ষেত্রেও আমরা দেখবো যে আজকে আমরা অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন নিয়ে কিন্তু এই টেস্ট আমরা করবো। প্রথমে আমাদের জানতে হবে যে হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন জিনিসটা অ্যাকচুয়ালি কি। হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন হচ্ছে, হিমোলাইটিক কথাটা মানে হচ্ছে হিমোলাইসিস, তাই তো। হিমোলাইটিক কথাটার মানে হচ্ছে দ্যাট ইজ রিলেটেড টু হিমোলাইসিস, অর্থাৎ নিশ্চয়ই এখানে আরবিসি কোনো হিমোলাইসিস হচ্ছে। এবং সেই ডিজিজটা যখন নিউবর্ন বা নবজাতকদের হবে, তখন তাকে আমরা বলবো হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। এবারে হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন দুটো কারণে হতে পারে। একটাকে বলে এবিও ইনকম্প্যাটিবিলিটি, আর একটাকে বলা হয় আরএইচ ইনকম্প্যাটিবিলিটি। আমি দুটো নিয়ে আজকে আলোচনা করব। তো ব্লাড ব্যাংক তোমাদের আমি পড়িয়েছিলাম। তো ব্লাড ব্যাংকে আমি বলেছিলাম যে যেই সমস্ত ব্লাড গ্রুপগুলি রয়েছে, সেই ব্লাড গ্রুপগুলির প্লাজমাতে ব্লাড গ্রুপ ডিটারমাইনিং অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে। তো সেই অ্যান্টিবডিগুলো, ব্লাড গ্রুপ ডিটারমাইনিং অ্যান্টিবডিগুলো কি ধরনের অ্যান্টিবডি হয় না, সেই ব্লাড গ্রুপ ডিটারমাইনিং অ্যান্টিবডি মানে অ্যান্টি এ অ্যান্টিবডি, অ্যান্টি বি অ্যান্টিবডি, এগুলো কিন্তু সব কি হয়, এগুলো হচ্ছে আইজিএম ক্লাস অ্যান্টিবডি। আইজিএম ক্লাস মানে কি? আইজিএম ক্লাস মানে হচ্ছে এরকম একটা অ্যান্টিবডি, সব থেকে বড় অ্যান্টিবডি, আইজিএম ক্লাস অ্যান্টিবডি, ঠিক আছে। কিন্তু যেই ব্লাডগুলো ব্লাড গ্রুপ, যেই ব্লাড গ্রুপগুলোকে আমরা বলছি ও ব্লাড গ্রুপ, সেই ও ব্লাড গ্রুপে কি অ্যান্টিবডি থাকে? কি বলতে পারবো? ও ব্লাড গ্রুপে কি অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে, জানা আছে কারো? অ্যান্টি এ অ্যান্টি বি। অ্যান্টি এ অ্যান্টি বি। ও গ্রুপে যে অ্যান্টি এ আর অ্যান্টি বি প্রেজেন্ট থাকছে, এইগুলো অনেক অনেক সময় বা অনেক ক্ষেত্রে আইজি টাইপের হয়ে থাকে। নর্মালি যদি গ্রুপ এ গ্রুপ হয়, যদি বি গ্রুপ হয়, বা যদি এবি গ্রুপ হয়, তাহলে সেক্ষেত্রে অ্যান্টিবডিটা হচ্ছে আইজিএম, অ্যান্টি এ অ্যান্টিবডি হচ্ছে, সরি এবি নয়, তাহলে এক্ষেত্রে থাকছে আইজিএম। কিন্তু যদি ব্লাড গ্রুপটা ও গ্রুপ হয়, তাহলে সেক্ষেত্রে অ্যান্টি এ এবং অ্যান্টি বি অ্যান্টিবডি গুলো এরা হচ্ছে আইজিজি ক্লাস। ওকে, এখন একটা জিনিস ভালো করে মাথায় রাখো যে একজন মাদার ব্লাড গ্রুপ এ গ্রুপ, একজন মাদার হচ্ছে যার গ্রুপ হচ্ছে এ গ্রুপ, বাচ্চার হচ্ছে বি গ্রুপ, তাহলে কোনো কি প্রবলেম হতে পারে? কি মনে হয়? মাদারের গ্রুপ এ হলো, বেবির ব্লাড গ্রুপ বি হলো, তাহলে কোনো সমস্যা কি হতে পারে? কি মনে হয়? কোনো প্রবলেম কি হতে পারে এখানে? না স্যার। হ্যাঁ, এখানে প্রবলেম হওয়ার কথা নয়। কেন কথা নয়? কারণ আমরা জানি একটা মাদার এবং বেবি, এটাকে বলে প্লাজেন্টাল মেমব্রেন।
প্লাজেন্টা কি? প্লাজেন্টা হচ্ছে এমন একটা টিস্যু, যেই টিস্যুটার মাধ্যমে একটা ফিটাস সেই মায়ের থেকে সমস্ত রকমের নিউট্রিশনাল এলিমেন্টস, গ্যাসিয়াস এক্সচেঞ্জ, সেটা প্লাজেন্টার মধ্যে দিয়ে হয়। এবং বেবি এবং মাদার, এদের যে ব্যারিয়ার, সেই ব্যারিয়ারটা হচ্ছে প্লাজেন্টাল মেমব্রেন। তাহলে বেবি এবং মাদারের যে ব্যারিয়ার, সেই ব্যারিয়ারটা হচ্ছে প্লাজেন্টাল মেমব্রেন। প্লাজেন্টাল মেমব্রেন নিউট্রিশনাল এলিমেন্ট মাদার থেকে বাচ্চার শরীরে পাঠাতে পারে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ করতে পারে, কিন্তু বেবির ব্লাড এবং মাদারের ব্লাডকে কখনোই মিশতে দেবে না। অর্থাৎ ব্লাডের যে গ্রুপ, সেই ব্লাডের গ্রুপটাকে কিন্তু মিশতে দিচ্ছে না। খুব ভালো কথা। এবার এখানে এই যে অ্যান্টিবডি গুলো রয়েছে, এগুলো সব হচ্ছে আইজিএম অ্যান্টিবডি। আমরা জানি আইজিএম অ্যান্টিবডি প্লাজেন্টাল মেমব্রেন ক্রস করতে পারে না, প্লাজেন্টাল মেমব্রেন করতে কোনোভাবেই পারে না। কিন্তু একটা জিনিস খুব ভালো করে ভাবো, যদি মাদারের গ্রুপ ও হয়, মাদারের গ্রুপ যদি এখানে ও হয়, তাহলে কি সমস্যা হতে পারে? আর বেবির ব্লাড গ্রুপ, জি বেবি বা অ্যান্টিবডি ফিটাস, থাকতে পারে। বেবি যদি এ গ্রুপ, বি গ্রুপ হয়, এ গ্রুপও হতে পারে অথবা বি গ্রুপও হতে পারে, সেটা সেটা আচ্ছা, এবি কি হতে পারে? মাদারের ব্লাড গ্রুপ যদি ও হয়, তাহলে বেবির ব্লাড গ্রুপ কি এবি হতে পারে? কি মনে হয়? মাদারের পিতার ব্লাড ব্লাড গ্রুপ গ্রুপ যদি, কি? ধরো ফাদারের ব্লাড গ্রুপ হচ্ছে এবি ব্লাড গ্রুপ, এ বি, ধরো ধরো এ এ অথবা বি অথবা এবি, তাহলে বেবি ব্লাড গ্রুপ কি এবি হতে পারে? বেবি ব্লাড গ্রুপ এবি কখনোই হতে পারবে না। এ হতে পারে বা বি হতে, কারণ আরেকটা জিন, দুটো অ্যালিল থাকে, একটা এ অ্যালিল একটা বি অ্যালিল। তাহলে এবি হতে গেলে আরেকটা তো এ অ্যালিল বা বি অ্যালিল দরকার, কিন্তু মায়ের যে ব্লাড গ্রুপ, সেটা তো দুটোই রিসেসিভ ও। বেবি ব্লাড গ্রুপ এ হতে পারে অথবা বি হতে পারে, যদি ফাদারের ব্লাড গ্রুপ এ বা বি হয় বা এ বি হয়, যাই হোক না কেন। তো সেসব অ্যাপার্ট ফ্রম দ্যাট, মাদারের গ্রুপ যদি ও গ্রুপ হয়, বেবির ব্লাড গ্রুপ যদি এ বি হয়, তাহলে কোনো কোনো সময় দেখা যায় যে মাদারের যে ও গ্রুপের যে অ্যান্টিবডি, সেগুলো অনেক সময় আইজিজি ক্লাস। আইজিজি ক্লাসের অ্যান্টিবডি গুলো কি হয়? স্যার হ্যাঁ, বলো। স্যার আইজিজি স্যার, যদি কোনো অন্য ঢুকে, ফরেন এন্টি ঢুকে, তখন তো আইজিজি অ্যান্টিবডি তৈরি হয়। তো এই বুঝলাম ক্ষেত্রে না, ও গ্রুপের, বুঝলাম স্যার না, পুরো ও বুঝলাম না। গ্রুপের, হ্যালো, স্যার বলছি ও এর আইজি অ্যান্টিবডিটা কিভাবে হয়? আইজিএম হতে পারে তো। আইজিজি অ্যান্টিবডি তো স্যার ওই, যদি কোনো অন্য অ্যান্টিজেন যদি, তখন আইজিজি অ্যান্টিবডি হতে পারে। না, কোনো কোনো, আমি বললাম কোনো কোনো ক্ষেত্রে হতে পারে, সবসময় হবে তা নয়। কোনো কোনো ক্ষেত্রে আইজিজি অ্যান্টিবডি থাকতে পারে, সেটার কি কারণ সেটাও জানা নেই আমার, আইজিজি থাকতে পারে। বুঝা গেল? ধরো ওনার ইনফেকশন হলো, এইচআইভি, মাদারের ধরো এইচআইভি ইনফেকশন, তাহলে সেই আইজি গুলো কিন্তু বেবির শরীরে চলে আসতে পারে। ঠিক তেমনি একই রকম ভাবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, সব ক্ষেত্রে দেখা যায় না, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ও গ্রুপ যেগুলো রয়েছে, সেখানে আইজিজি অ্যান্টিবডি প্রেজেন্ট আছে। আমি সেইগুলোকে, এবং এই কেসটা দ্যাট ইজ ভেরি ভেরি রেয়ার, এটা ভেরি ভেরি রেয়ার। কি স্যার কুম টেস্টটা করা হয়? হ্যাঁ, কোন কেসটা আসছে, এটা ভেরি ভেরি রেয়ার। ঠিক আছে? তো এখন এই ধরনের ঘটনা যদি ঘটে, তাহলে কি স্বাভাবিকভাবে মাদারের যে আইজিজি গুলো,
আইজিজি মানে কি অ্যান্টি অ্যান্টি এ অ্যান্টি বি অ্যান্টিবডি কি হবে বেবির শরীরে চলে আসবে। কেন চলে আসবে? কারণ আইজিজি অ্যান্টিবডি আইজিজি অ্যান্টিবডি মনোমারিক অ্যান্টিবডি মানে একটাই মাত্র ছোট সাইজ এটা, ফলে এ প্লাজেন্টাল মেমব্রেন ক্রস করে বেবির শরীরে চলে আসবে। চলে এসে কি করবে? বেবির শরীরে চলে এলে কি হবে? চলে যদি আসে তাহলে কি হবে? বেবির যে আরবিসি রয়েছে, সেই আরবিসির গায়ে ধরো এখানে কি অ্যান্টিজেন রয়েছে? ধরে নাও বি অ্যান্টিজেন রয়েছে। ধরো বি অ্যান্টিজেন রয়েছে, তাহলে কি হলো? এবার এই যে আইজিজি গুলো, এই আইজিজি গুলো কি হবে? রিঅ্যাকশন করবে। কার সঙ্গে রিঅ্যাকশন করবে? এই অ্যান্টিবডি গুলোর সঙ্গে এইভাবে রিঅ্যাকশন করবে। এইভাবে রিঅ্যাকশন করবে। বুঝতে গেল? রিঅ্যাকশন করলে কি হবে? রিঅ্যাকশন করলে আরবিসি গুলো নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হবে? কারণ খুব জটিল প্রসেস, সেটা ডিএমএলডি তে রয়েছে। ডিএমএলডি তে সেই জিনিসটা নেই। কমপ্লিমেন্ট বলে কিছু প্রোটিন অ্যাক্টিভ হয়, সেই কমপ্লিমেন্ট প্রোটিন অ্যাকচুয়ালি এই আরবিসি গুলোকে ডিস্ট্রয় করে। তাহলে এই হচ্ছে, এটাকে আমরা বলবো এবিও ইনকম্প্যাটিবিলিটির জন্য হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন হচ্ছে। এটা রেয়ার এবং এটা দ্যাট ইজ নট অ্যাজ সিভিয়ার অ্যাজ আরএইচ ইনকম্প্যাটিবিলিটি। এটা দেখা যায় খুব রেয়ার এবং এটা কিন্তু আরএইচ ইনকম্প্যাটিবিলিটির মতো অতটা রেয়ার নয়। বুঝে গেল কথাটা? তাহলে এটাকে আমরা বলছি হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন ডিউ টু দা ABO incompatibility. Some mother possess IgG anti-A or IgG antibody. Some mother, এই জন্য রেয়ার বলা হচ্ছে। এবার পরের যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে RH incompatibility. RH incompatibility কখন হবে? RH incompatibility তখনই হবে যখন মাদারের ব্লাড গ্রুপ নেগেটিভ। তাহলে মাদারের ব্লাড গ্রুপ নেগেটিভ হয় আর ফাদারের ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয়, তাহলে যেই বাচ্চাটা জন্মাবে সেই বাচ্চার RH কি হবে? আর RH কি হবে? তার RH হবে পজিটিভ। এখানে RH পজিটিভ হয়েছে। তাহলে মাদারের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয়, বাচ্চার ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয়, তাহলে তখন যে হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন তৈরি হবে, দ্যাট ইজ থ্রু দ্য RH ইনকম্প্যাটিবিলিটি। ইনকম্প্যাটিবিলিটি কেন? কারণ মাদার নেগেটিভ, বাচ্চা এখানে ফাদারের গ্রুপ পজিটিভ, মাদারের গ্রুপ নেগেটিভ, বাচ্চাটা হলো পজিটিভ। তাহলে কি ধরনের সমস্যা এখানে হতে পারে? তাহলে RH অ্যান্টিজেন, আগের দিন আমি RH অ্যান্টিজেন নিয়ে কথা বলছিলাম। তো RH অ্যান্টিজেন মাদারের শরীরে RH অ্যান্টিজেন নেই, তাই তো? তাহলে ধরো একজন মাদার RH নেগেটিভ মাদার, সে ফার্স্ট টাইম প্রেগনেন্ট হলো। দেখো সে প্রেগনেন্ট, বাচ্চাটা কি গ্রুপ? বাচ্চাটা হচ্ছে RH পজিটিভ। তো এটা ধরে নাও, হাইপোথেটিক্যালি ধরে নাও এটা হচ্ছে মাদারের ব্লাড, এটা হচ্ছে মাদারের ব্লাড, আর এটা হচ্ছে বেবির ব্লাড। তাহলে মাদারের ব্লাড এবং বেবির ব্লাড মাঝখানে প্লাজেন্টাল মেমব্রেন দিয়ে সেপারেট রয়েছে। তাহলে মাদার ফার্স্ট টাইম প্রেগনেন্ট হলো। ফার্স্ট টাইম প্রেগনেন্ট হলে কিন্তু কোনো সমস্যা হবে না। ফার্স্ট টাইম যদি প্রেগনেন্ট হয় তাহলে কোনো রকম সমস্যা এখানে হবে না। কেন হবে না সেটা আমি পরে বলছি। কারণ বেবি এবং মাদার এদের মধ্যে ব্যারিয়ার, সেই ব্যারিয়ারটা হচ্ছে প্লাজেন্টাল মেমব্রেন। যেই প্লাজেন্টাল মেমব্রেন বেবির আরবিসি গুলোকে মাদারের শরীরে আসতে দেবে না। তাহলে এগুলো হচ্ছে বেবির আরবিসি, যেগুলো কিনা যেই আরবিসি গুলোর কি রয়েছে, যে আরবিসি গুলোর উপর রয়েছে আমাদের RH অ্যান্টিজেন। এইগুলো হচ্ছে দেখতেই পাচ্ছি, এগুলো সব RH অ্যান্টিজেন। তাহলে এই RH অ্যান্টিজেন গুলো বেবির আরবিসির গায়েতে রয়েছে। তাহলে দ্যাট ইজ এভরিথিং ইজ ফাইন, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, কোনো কিছু নেই।
এইবার মাদার কি করলো, মাদার বাচ্চাটা জন্ম দিল, বেবি কি হলো, জন্ম হলো, মাদার হ্যাজ গিভেন বার্থ এ বেবি। এবার যখন বাচ্চাটা জন্মায় তখন কিছুটা বাচ্চার শরীরে কিছুটা ব্লাড, তখন বাচ্চার বডির কিছুটা ব্লাড মাদারের বডিতে চলে যেত। এই ঘটনাটাকে ফিটাল ম্যাটার্নাল বা ফিটো ম্যাটার্নাল হিমারেজ। কি হলো, এখানে দেখো, এখানে প্লাজেন্টাল মেমব্রেনে, এই যে প্লাজেন্টাল মেমব্রেন আমি বলছি, এখানে একটা লেয়ার থাকে, সেই লেয়ারটাকে বলে কর্নিওনিক মেমব্রেন। এই কর্নিওনিক মেমব্রেনটা যদি রাপচার হয়ে যায়, এবং এটা হয় ফিটো ম্যাটার্নাল মানে ডেলিভারির সময় হবেই, এটা একদম 100% শিওর যে ডেলিভারি হওয়ার সময় ফিটো ম্যাটার্নাল হিমারেজ অবশ্যম্ভাবী, সবার ক্ষেত্রেই হয় এটা, শুধু পজিটিভ নেগেটিভ বলে হয় না, হয় এমন কোনো ব্যাপার, প্রত্যেকটা ক্ষেত্রেই হয়। বাচ্চার কিছুটা ব্লাড মাদারের শরীরে চলে আসে। তাহলে এবার মাদার হচ্ছে RH নেগেটিভ। তাহলে যখন এই আরবিসি গুলো, বাচ্চার যে আরবিসি গুলো যদি মাদারের বডিতে চলে আসে, তাহলে এটা হচ্ছে, তাহলে এটা RH অ্যান্টিজেন চলে এলো। তাহলে RH অ্যান্টিজেন চলে এলো কোথায়, না RH নেগেটিভে চলে এলো। নাও দিস উইল বি, নাও দিস উইল বি কনসিডার্ড টু বি অ্যান্টিজেন, তাই তো। মাদারের ইমিউন সিস্টেম এটাকে অ্যান্টিজেন হিসেবে কনসিডার করবে। এই যে এই পুরো জিনিসটা এখানে দেখানো রয়েছে, যেটা বলছিলাম, দেখো কর্নিওনিক মেমব্রেন রাপচার হয়ে গেছে, দেখো কর্নিওনিক মেমব্রেন রাপচার হয়ে গেছে, রাপচার হলে কি হচ্ছে, বেবির বিসি গুলো মাদারের বডিতে চলে আসছে। ফার্স্ট এক্সপোজার, বার্থ অফ ফার্স্ট RH ইনফ্যান্ট। দেখো প্রথমে কি হলো, মানে এইটা হচ্ছে, এটা ইনফ্যান্ট ব্লাড, ইনফ্যান্ট ব্লাডটা দেখো রাপচার, এই জায়গাটায় গোল করা রয়েছে, এই জায়গাটা রাপচার হয়েছে, এই জায়গাটা রাপচার হয়ে গেছে। তো ফলে কি হলো, বেবির ব্লাডটা মাদারের শরীরে চলে গেল, বোঝা গেল। যখন যখন এইভাবে আরবিসিটা মাদারের বডিতে চলে আসবে, তখন মাদারের ইমিউন সিস্টেম, তো এখানে মাদারের ইমিউন সিস্টেম কি করেছে, এই আরবিসি যে RH অ্যান্টিজেনের এগেনস্টে ফাইনালি অ্যান্টিবডি তৈরি করেছে, যেই অ্যান্টিবডিটাকে বলা হয় অ্যান্টি RH বা অ্যান্টি-ডি অ্যান্টিবডি। অ্যান্টি-ডি আইজিজি অ্যান্টিবডি, এই অ্যান্টিবডি গুলো কিন্তু আমাদের ব্লাডে প্রেজেন্ট থাকে না। দিনে যেটা বলছিলাম, RH অ্যান্টিজেন, RH অ্যান্টিবডি কিন্তু আমাদের বডিতে জেনারেলি প্রেজেন্ট থাকে না। ক্লিয়ার? তাহলে কি বলবো, RH অ্যান্টিজেন is not present in our body. RH antibody is not present in our body. তাহলে এইভাবে আলটিমেটলি আমাদের অ্যান্টি-ডি আইজিজি তৈরি হলো। নাও দেয়ার ইজ নো প্রবলেম। তাহলে মাদারের ফার্স্ট প্রেগন্যান্সি হলো, কোনো সমস্যা নেই, একদম সবাই সুস্থ, বাচ্চাও ভালো আছে, মাও খুব ভালো আছে, কারোর কোনো প্রবলেম নেই। এইবার এই মাদার আবার সেকেন্ড টাইমের জন্য কনসিভ করলো, এই মাদার সেকেন্ড টাইমের জন্য কনসিভ করলো। এবার দেখো এই মাদারের শরীরে কিন্তু RH অ্যান্টিবডি তৈরি হয়ে রয়েছে, বোঝা যাচ্ছে যে RH অ্যান্টিবডি তৈরি হয়ে রয়েছে, RH লেখা হয়েছে। তাহলে এখানে কি হচ্ছে, RH অ্যান্টিবডি গুলো কিন্তু, অ্যান্টি RH অ্যান্টিবডি গুলো কিন্তু এখানে অলরেডি প্রেজেন্ট। কোন জায়গাটা বুঝতে পারছো, এই যে এই জায়গাটা, RH অ্যান্টিবডি গুলো কিন্তু অলরেডি মাদারের বডিতে প্রেজেন্ট রয়েছে। কিভাবে তৈরি হলো, না ফার্স্ট এক্সপোজারে। এবার সেকেন্ড টাইম বাচ্চা, সেকেন্ড টাইমে বাচ্চাটাও হলো। এবার কি হবে, এবার এই যে আইজিজি অ্যান্টিবডি গুলো, যেটাকে আমরা বলছি অ্যান্টি RH অ্যান্টিবডি, সরি অ্যান্টি RH অ্যান্টিবডি হবে, অ্যান্টি RH অ্যান্টিবডি। এই RH অ্যান্টিবডি গুলো যেহেতু সাইজে ছোট, এরা কিন্তু প্লাজেন্টাল মেমব্রেন ক্রস করে কোথায় চলে আসবে, না বেবির শরীরে চলে আসবে। চলে এসছে বেবির শরীরে। প্লাজেন্টাল মেমব্রেন
ক্রস করে এরা চলে এলো বেবির কোথায় চলে এলো না বেবির বডিতে চলে এলো। এবার কি হলো, এইবার এই যে অ্যান্টিবডি গুলো আর এই অ্যান্টিজেনের কি হলো, বাইন্ড করলো। বাইন্ড করে কি করলো, বাইন্ড করে একটা সিভিয়ার অ্যানিমিয়া তৈরি করলো। বাইন্ড করলে কি হবে, যদি বাইন্ড করে কি হবে, দেখো এই হচ্ছে বেবির আরবিসি। বেবির আরবিসিতে আরএইচ অ্যান্টিজেন রয়েছে যেটা গ্রিন দিয়ে দেখানো রয়েছে, আর ভায়োলেট অ্যান্টিবডি গুলোকে আমরা বলছি অ্যান্টি আরএইচ বা অ্যান্টি ডি অ্যান্টিবডি। এবার কি হলো, এবার স্বাভাবিকভাবেই কমপ্লিমেন্ট সিস্টেম বলে একটা জিনিস রয়েছে, ইট উইল অ্যাক্টিভেট দ্য কমপ্লিমেন্ট সিস্টেম। কমপ্লিমেন্ট সিস্টেম কি করলো, এই আরবিসি গুলোকে সব নষ্ট করে দিল, এবং এর ফলে সিভিয়ার রকমের অ্যানিমিয়া তৈরি হলো। সিভিয়ার রকমের অ্যানিমিয়া, যখন অ্যানিমিয়া তৈরি হচ্ছে তখন কি হলো, তখন হার্টকে আরো বেশি পরিমাণে কাজ করতে হচ্ছে, তাই তো? হার্টকে আরো বেশি পরিমাণে খাটতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। তো কিভাবে করতে করতে কি হলো, যখন হার্ট রেট বেড়ে যাচ্ছে, হার্ট রেট বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, হার্ট রেট বেড়ে যাওয়ার ফলে কার্ডিয়াক ফেলিওর হয়ে বাচ্চাটা মরে যাচ্ছে, এবং বাচ্চাটার ডেথ হচ্ছে। কোথায় ডেথ হচ্ছে না, ইউটেরাসের মধ্যেই বাচ্চাটা মরে যাচ্ছে। এবং তার সঙ্গে এখানে লিভার ড্যামেজ হচ্ছে, খুব ইম্পর্টেন্ট জিনিস। এখানে বাচ্চাটার লিভার ড্যামেজ হচ্ছে, ব্লাড যেতে পারছে না, ব্লাড সঠিকভাবে যেতে পারছে না, তাহলে লিভার ড্যামেজ হচ্ছে। লিভার ড্যামেজ হলে কি হবে, লিভার ড্যামেজ হলে অ্যালবুমিনের পরিমাণ কমে যাবে। অ্যালবুমিনের পরিমাণ কমে গেলে কি হবে, আমাদের শরীরে জল জমতে থাকবে। জল জমতে জমতে কি হচ্ছে, বাচ্চাটা ফুলে গেছে। এই জন্য এটাকে বলা হয় হাইড্রোপস ফিটালিস। এই কন্ডিশনটাকে বলা হয় হাইড্রোপস ফিটালিস। ক্যারেক্টারিস্টিক্স কি এটা, সিভিয়ার অ্যানিমিয়া, জন্ডিস। এই জন্ডিস কিন্তু মারাত্মক রকমের জন্ডিস, সিভিয়ার টাইপের জন্ডিস এখানে দেখা যায়। এবং কোনো কোনো ক্ষেত্রে এই ধরনের হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন হলে ডিউ টু দা আইচ ইনকম্প্যাটিবিলিটি, এখানে কিন্তু বিলিরুবিনের পরিমাণ, মানে টোটাল বিলিরুবিনের যে ভ্যালু, সেটা কিন্তু গ্রেটার দ্যান 20 mg/dl হতে পারে। এবার বিলিরুবিনের ভ্যালু বাচ্চাদের ক্ষেত্রে জেনারেলি, নিউবর্নদের ক্ষেত্রে 10-11 থাকতে পারে, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু মুশকিলটা কোথায়, মুশকিলটা হচ্ছে বিলিরুবিন ইজ টক্সিক টু নার্ভাস সিস্টেম। বিলিরুবিন ইজ এ টক্সিক টু নার্ভাস সিস্টেম। বিলিরুবিন কিন্তু নার্ভাস সিস্টেমের জন্য বিষাক্ত বা টক্সিক। আচ্ছা, এক মিনিট, হ্যাঁ, একটা ফোন আসছে, আমি একটু ফোনটা অ্যাটেন্ড করে নিই। তো তাহলে কি বললাম, যদি বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায় এবং একটা সার্টেন লিমিটের ওপর যখন উঠে যাবে বিলিরুবিনের ভ্যালু, তখন কিন্তু সমস্যা তৈরি হবে। কি ধরনের সমস্যা তৈরি হবে না, আমি বললাম যে এই বিলিরুবিনটা আমাদের নার্ভাস সিস্টেমের জন্য ড্যামেজ তৈরি করে। তাহলে বিলিরুবিনের ভ্যালু যদি 12-13 হয়, তাহলে কেন ড্যামেজ হচ্ছে না? এইবার আমাদের ব্রেনে একটা হাইপোথেটিক্যাল জিনিস বলে ব্লাড ব্রেন ব্যারিয়ার। ব্লাড ব্রেন ব্যারিয়ার, এই ব্লাড ব্রেন ব্যারিয়ার হচ্ছে একটা হাইপোথেটিক্যাল সিস্টেম বা একটা হাইপোথেটিক্যাল মেমব্রেন, যেই মেমব্রেনটা আমাদের পেরিফেরাল সিস্টেমে যে সমস্ত এক্সক্রিউটরি মেটেরিয়াল বা খারাপ যে মেটেরিয়ালগুলো রয়েছে, সেগুলোকে ব্রেনে যেতে দেয় না। তাহলে এটা যদি আমাদের ব্রেন হয়, দেখতেই পাচ্ছ পাশে ড্র করা রয়েছে, এটা যদি আমাদের ব্রেন হয়, এইটাকে আমরা বলছি ব্লাড ব্রেন ব্যারিয়ার। হাইপোথেটিক্যালি ধরে নাও এই ব্লাড ব্রেন ব্যারিয়ার, তাহলে কি হলো, আমাদের ব্লাডের যে সমস্ত খারাপ জিনিসগুলো সেগুলো কিন্তু ব্রেনে যেতে পারছে না। এটা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ারের ফাংশন। কিন্তু বিলিরুবিনের ভ্যালু যখন 20-র বেশি চলে যায়,
তখন কিন্তু এই ব্লাড ব্রেন ব্যারিয়ার ভেদ করে বিলিরুবিন মলিকিউলগুলো কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করতে পারে। এই জিনিসটাকে বলা হয় কার্নিকচেরাস। এই ঘটনাটাকে, ইনসিডেন্টটাকে বলা হয় কার্নিকচেরাস। কত কিছু হচ্ছে, অ্যাকুমুলেশন অফ ফ্লুইড ডিউ টু দ্য লিভার ফেলিওর, কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে, সিভিয়ার অ্যানিমিয়া হচ্ছে। তাহলে এই জিনিসগুলো যদি হয়, স্বাভাবিকভাবেই বাচ্চাটা কি সার্ভাইভ করতে পারবে? পারবে না। স্যার এই ঘটনাটা কি বলে? কোনটা? ওই হাইড্রোসপিটালিস। ব্রেন বেরিয়ার ক্রস করে যেতে যাচ্ছে। এটাকে বলে কার্নিকচেরাস। কার্নিকচেরাস, বুঝলো? কার্নিকচেরাস, কে ই আর এন আই সি টি ই আর ইউ এস, কার্নিকচেরাস বলা। কার্নিকচেরাস কখন করবো? যখন বিলিরুবিনের ভ্যালু, টোটাল বিলিরুবিনের ভ্যালু গ্রেটার দেন 20 mg/dl এর বেশি হয়ে যাবে, তখন তাকে আমরা বলবো কার্নিকচেরাস। কার্নিকচেরাস মানে হচ্ছে অ্যাকচুয়ালি একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। যেই নিউরোলজিক্যাল ডিসঅর্ডারটা হয় হাই বিলিরুবিনের জন্য বা হাইপার বিলিরুবিনিমিয়ার জন্য হয়, তখন তাকে আমরা বলি কার্নিকচেরাস। আর কি কি চেঞ্জেস দেখা যায়? আরবিসি ডিস্ট্রাকশন হচ্ছে এখানে, ফলে এলডিএইচ এর পরিমাণ বেড়ে যাবে। কারণ আমাদের আরবিসির মধ্যে এলডিএইচ হচ্ছে একটা ইনসেলুলার এনজাইম। প্রচুর পরিমাণে এলডিএইচ আরবিসির মধ্যে থাকে। তাহলে কি হবে? ফলে স্বাভাবিকভাবেই এলডিএইচ এর যে ভ্যালু সেটা বেড়ে যাবে, আনকনজুগেটেড বিলিরুবিন বেড়ে যাবে, হিমোগ্লোবিন অবশ্যই কমে যাবে, এমসিবি, এমসিএইচ, এমসিএইচসি এগুলো সব ডাউন ডাউন থাকবে। আচ্ছা, এবার কোন বিলিরুবিনটা বাড়বে? কনজুগেটেড বিলিরুবিন বাড়বে না আনকনজুগেটেড বিলিরুবিন বাড়বে? কোন বিলিরুবিনটা বাড়বে যদি হেমোলাইটিক ডিজিজের নিউবর্ন আনকনজুগেট। হয়? আনকনজুগেট বিলিরুবিনটা বেশি পরিমাণে বেড়ে যাবে, কারণ লিভারের কনজুগেশন তো ড্যামেজ, এখানে লিভারও ড্যামেজ। এখানে লিভার ড্যামেজ। প্রথম কথা, দুটো জিনিস মনে রাখতে হবে। এই যে লিভারের কাজ কি? লিভারের কাজ হচ্ছে বিলিরুবিনের কনজুগেশন হেল্প করা। এই বিলিরুবিনের কনজুগেশন করতে গেলে একটা এনজাইম লাগে যেটাকে বলা হয় গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ। এই গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এনজাইমটা বাচ্চাদের বা নিউবর্ন যারা তাদের ক্ষেত্রে ডেফিসিয়েন্ট থাকে। তাহলে কি হলো? বিলিরুবিন ইজ নট কনভার্টিং টু সলিউবল কনজুগেট বিলিরুবিন, তাই তো? আনকনজুগেট বিলিরুবিন তো ওয়াটার সলিউবল নয়, তাহলে কি হবে? তাহলে এর বাইরে বেরোতে পারবে না। এরকম কন্ডিশন হলে কি করা হয়? এরকম কন্ডিশন হলে বাচ্চাদের হাই বিলিরুবিন যদি হয়, কি করা হয় বলতো? ট্রিটমেন্ট কি? এদের ব্লু রেন নিচে রাখা হয়। এই ব্লু রেন নিচে রাখলে কি হয়? এই যে আনকনজুগেট বিলিরুবিন গুলো, এইগুলো কিছু স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে যায়। আনকনজুগেট বিলিরুবিন গুলো স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে যায়। স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে যাওয়ার ফলে এই বিলিরুবিন গুলো সলিউবল হয়ে যায় এবং সেগুলো কিডনির সঙ্গে বেরিয়ে যায়, তাই তো? তাহলে বিলিরুবিনকে বার করতে গেলে আমাদের এটাকে বলা হয় ফটোথেরাপি। ব্লু রেন নিচে বাচ্চাদের রাখা হয়, ফটোথেরাপি বলা হয়। তাহলে এই চেঞ্জেস গুলো আমরা দেখতে পাই। এখন এই ব্যাপারগুলোকে ডায়াগনোসিস করতে গেলে দুরকম টেস্ট করতে হবে, যেটা ব্লাড ব্যাংকের একটা খুব ইম্পর্টেন্ট টেস্ট। সেটা হচ্ছে ডাইরেক্ট কুম টেস্ট এবং ইনডাইরেক্ট কুম টেস্ট। ডাইরেক্ট কুম টেস্ট আমরা করবো বাচ্চাদের ক্ষেত্রে বা যারা বেবি রয়েছে তাদের ক্ষেত্রে করবো, আর ইনডাইরেক্ট কুম টেস্ট করবো মাদারের ক্ষেত্রে করবো। প্রথমে আমি বলবো ডাইরেক্ট কুম টেস্ট। আচ্ছা, এইটা হচ্ছে একটা আঁকার চেষ্টা করেছি, এটা হচ্ছে বেবি। কি কি হচ্ছে দেখো, এখানে সব জল জমে যায় শরীরে, অ্যাকচুয়ালি নয়। এখানে বাচ্চাগুলোর শরীরে জল জমে যায়, স্ক্যাল্পে জল জমে যায়, মানে মাথায় জল জমে, পেরিকার্ডিয়াল এফিউশন হয়, হার্টে জল জমে যায়, প্লুরাল এফিউশন হয়, লাঙে জল জমে যায়, পেটে জল জমে যায়, অ্যাসাইটিস হয়, স্কিন এডিমা হয়। প্রত্যেকটা জিনিস হয় যদি হাইড্রোস্পিটালে দেখা যায় বা
এই ধরনের ঘটনা ঘটে। তো প্রথমে আমরা করব ডাইরেক্ট হোম টেস্ট। তাহলে ডাইরেক্ট হোম টেস্ট আমরা কেন করছি? ডাইরেক্ট হোম আমরা করছি এই সমস্ত বাচ্চাগুলো হচ্ছে RH পজিটিভ এবং যাদের আরবিসি গুলো সেন্সিটাইজড উইথ অ্যান্টি RH অ্যান্টিবডি। এই যে তোমরা যেখানে দেখতে পাচ্ছ এই জিনিসটা, যেই বাচ্চার হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন রয়েছে বলে সাসপেক্ট করা হচ্ছে, সেই বাচ্চাকে কি করতে হবে? ডাইরেক্ট হোম টেস্ট করতে হবে। তাহলে ডাইরেক্ট হোম টেস্ট আমরা অ্যাকচুয়ালি করছি এই কন্ডিশনটাকে ডিটেকশন করার জন্য। এই যে কন্ডিশনটা দেখতে পাচ্ছ, আরবিসি ইজ কোটেড উইথ আরবিসি অফ ফিচার্স কোটেড উইথ এনডি আইজিজি। এই যে আরবিসি গুলো যে আইজিজি দিয়ে কোটেড রয়েছে, এটাকে আমাকে ডায়াগনোসিস করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এখন ব্যাপারটা হচ্ছে কিভাবে আমরা টেস্টটা করব। টেস্টটা করতে গেলে আমাদের প্রথমে কি বানাতে হবে? প্রথমে আমাদের বানাতে হবে 5% সাসপেনশন। বাচ্চার ব্লাড থেকে ব্লাডটা নিয়ে 5% সেল সাসপেনশন আমি বানাবো। কিভাবে আমি 5% সেল সাসপেনশন বানাবো কে বলতে পারবে? হাউ টু মেক 5% সেল সাসপেনশন? কারো আইডিয়া আছে? ব্লাড ব্যাংক করানো। স্যার ব্লাডটা নিয়ে সেল ওয়াশ করবো 3 বার, তারপরে ওই হ্যাঁ, সেল ওয়াশ করার পর নিচের যে ব্লাডটা যেটা সেটা 1 ড্রপ নিলাম, তার সাথে হয়তো 19 ড্রপ নর্মাল স্যালাইন নিয়ে নিলাম, তাহলে 5% সেল সাসপেনশন। 5% আমরা বানালাম। ঠিক আছে, এবার কথা হচ্ছে আমরা সেল সাসপেনশন কেন বানাচ্ছি? আমরা হোল ব্লাড নিয়ে কেন কাজ করছি? হোল ব্লাড নিয়ে কি সমস্যা হয় হোল ব্লাড নিয়ে কাজ করলে? সেল তাই না, ব্লাড সাসপেনশন তো বানানো হয় যাতে প্রথমে শেষ করে আর কি ইরেগুলার অ্যান্টিবডি যেগুলো সেগুলোকে আর কি remove করা। হ্যাঁ, তার মানে হচ্ছে এটাই মেন পয়েন্ট। ফাইভ হ্যাঁ, আমরা এখানে আমাদের দরকার শুধু আরবিসি, আর কিছু দরকার নেই। তাহলে আমরা এক্সেস অ্যান্টিবডি গুলো বা প্রোটিন গুলো সেগুলো ফেলে দিচ্ছি। আমাকে তো শুধুমাত্র এই আরবিসিটা দ্যাট ইজ কোডেড উইথ অ্যান্টি RH অ্যান্টিবডি, এটা আছে কিনা আমাদের জানতে হবে, ব্যাস। এটা আমার শুধু আরবিসি দরকার, আর অন্য কিছু দরকার নেই। ওই জন্য আমরা 5% সেল সাসপেনশন বানাবো। তাহলে এটা হচ্ছে একটা কারণ। আচ্ছা, কথা হচ্ছে 5% সেল সাসপেনশন কেন বানালাম? 5% সেল সাসপেনশনই কেন বানালাম? কেন 50% বানালাম না? কেন 20% বানালাম না? কেন 0.5% বানালাম না? বা কেন 1% বানালাম? 5%ই কেন বানালাম? কি কারণে? এনি আইডিয়া? তো ব্লাড ব্যাংকে আমরা যখন কাজ করি 5% সাসপেনশন বানাই, কেন আমরা 50% বানাই না? কেন আমরা 20% বানাই না? কেন আমরা 1% বানাই না? কারণ হচ্ছে, এর কারণটা হচ্ছে এই আরবিসি গুলো কার সঙ্গে রিঅ্যাকশন করছে? অ্যান্টিজেন বা অ্যান্টিবডির সঙ্গে রিঅ্যাকশন করছে। তাহলে এই অ্যান্টিবডি বা অ্যান্টিজেনের সঙ্গে রিঅ্যাকশন করার একটা নির্দিষ্ট প্রপোর্শন রয়েছে। সেই প্রপোর্শনটাকে বলা হয় জোন অফ ইকুইভ্যালেন্স। অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন দেখবে, যখন অ্যান্টিবডি রিঅ্যাকশন করে পড়িয়েছিলাম প্রোজন এফেক্ট, প্রোজন ফেনোমেনন, পোস্টজন ফেনোমেনন, এগুলো বলেছিলাম। তাহলে এটা একটা কারণ। তুমি যদি ধরো ব্লাড গ্রুপিং টেস্ট করছো, তুমি ধরো 1 ড্রপ রিয়েজেন্ট নিয়েছো আর 4 ড্রপ ব্লাড নিয়েছো, বা ধরো 10 ড্রপ ব্লাড নিয়েছো, তাহলে কি রিয়াকশনটা সঠিক হবে? নিশ্চয়ই সঠিক হবে না। না। কেন হবে না? কেন হবে না? কারণ এখানে অ্যান্টিজেন এক্সেস, অর্থাৎ এটাকে বলা হয় পোস্টজন ফেনোমেনন। তাহলে আমরা 5% সেল সাসপেনশন বানানোর কারণ হচ্ছে
আমরা অ্যান্টিজেন বা অ্যান্টিবডির যে কনসেন্ট্রেশন, এই কনসেন্ট্রেশনটাকে আমাদের একটা নির্দিষ্ট প্রপোর্শনে রাখতে হবে। তো দেখা গেছে যে 5% সেল সাসপেনশন বানালে এই প্রপোর্শনটা মেনটেন থাকে এবং অ্যান্টিবডি রিঅ্যাকশনটা ঠিকঠাক মতো হয়। যদি আমি 50% সাসপেনশন বানাতাম তাহলে কিন্তু আমার রিঅ্যাকশনটা ডিসরাপ্টেড হতে পারে। সেই জন্য 5% সেল সাসপেনশন আমরা বানাই। এখন এই যে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি গুলো, দেখো ক্লাম্পিং কখন তৈরি হয়, একটা ক্লাম্পিং কখন তৈরি হবে, একটা অ্যাগ্লুটিনেশন কখন হয়, যখন একটা অ্যান্টিবডি দুটো আরবিসির সঙ্গে রিঅ্যাকশন করবে। যেমন ব্লাড গ্রুপে আমি ব্লাড গ্রুপ পড়ানোর সময় বলেছিলাম, দুটো আরবিসি, ধরো দুটো আরবিসি, একটা আরবিসি, এই একটা আরবিসি, আরবিসি গুলোর মধ্যে ক্লাম্পিং করতে গেলে একটা বড় অ্যান্টিবডি দরকার। তো এখানে সেই বড় অ্যান্টিবডিটা ধরে নাও আইজিএম অ্যান্টিবডি। সেই জন্য আমরা ব্লাড গ্রুপ টেস্ট করার জন্য আমরা আইজিএম অ্যান্টিবডিকে ইউজ করি, যাতে এই ক্লাম্পিং গুলো বোঝা যায়, তাই এটা হচ্ছে আমাদের কি অ্যান্টিবডি, আইজিএম অ্যান্টিবডি। তাহলে কেন আইজিএম অ্যান্টিবডি ইউজ করছি বোঝা যাচ্ছে, যাতে করে এই দুটো আরবিসির মধ্যে ব্রিজ তৈরি হতে পারে, সেজন্য আমরা আইজিএম ইউজ করছি। কিন্তু এখানে মুশকিল হচ্ছে কি, এখানে মুশকিল হচ্ছে সব অ্যান্টিবডি গুলো আইজিজি ক্লাস অ্যান্টিবডি, এবং আইজিজি ক্লাস অ্যান্টিবডি হওয়ার জন্য অ্যান্টিবডি গুলো ভীষণ ছোট ছোট অ্যান্টিবডি। তার মানে কি এরা শুধুমাত্র এই একটা আরবিসির সঙ্গেই রিয়াকশন, বুঝতে পারছো, একটা আরবিসির সঙ্গে রিয়াকশন করে যদি আইজিজি হয়। এরা কিন্তু যেহেতু সাইজ ছোট, দুটো আরবিসি কে ধরতে পারছে না, এরা শুধুমাত্র একটা আরবিসির সঙ্গে রিয়াকশন করছে। তাহলে এরকম যদি হয় তাহলে তো আমরা অ্যাগ্লুটিনেশন পাবো না। তাহলে এখানে অ্যাগ্লুটিনেশন কোনোভাবেই পাবো না। তাহলে আমাদের অ্যাগ্লুটিনেশন করে দেখাতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের যে স্পেসিফিসিটি এবং সেন্সিটিভিটি দুটোই বাড়াতে হবে। তাহলে এখন আমার কাছে যে আরবিসি গুলো রয়েছে, সেই আরবিসি গুলো এরকম ধরনের আরবিসি, এবং সেই আরবিসি গুলোর উপরে জাস্ট আইজিজি গুলো এরকম ভাবে কোট করা রয়েছে। তাহলে কি আমরা অ্যাগ্লুটিনেশন পাবো এখানে? এখানে কি আমরা অ্যাগ্লুটিনেশন আদৌ পাবো? কোনোভাবেই পাবো না, তাই তো? কোনোভাবে অ্যাগ্লুটিনেশন পাবো না, কারণ কি হলো, একটা অ্যান্টিবডি দুটো আরবিসি কে আরবিসির সঙ্গে রিয়েক্ট করতে পারছে না। সেই জন্য দেখবে ব্লাড গ্রুপের রিয়েজেন্টে সব আইজিএম ইউজ করা হয়, সব আইজিএম ইউজ করা হয় দেখবে, অ্যান্টি এ, অ্যান্টি বি, অ্যান্টি ডি সব হচ্ছে আইজিএম, ঠিক এই কারণটার জন্য। কিন্তু এই ক্ষেত্রে ডাইরেক্ট হোম টেস্টের ক্ষেত্রে এখানে তো আইজিএম অ্যান্টিবডির কোনো গল্পই নেই। তাহলে আমরা কিভাবে ডিটেকশন করব? এখানে এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা এখানে ইউজ করব অ্যান্টি হিউম্যান গ্লোবিউল। অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন হচ্ছে এক ধরনের আইজিজি অ্যান্টিবডি। তাহলে অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন হচ্ছে এক ধরনের আইজিজি অ্যান্টিবডি। যেই আইজিজি অ্যান্টিবডিটা আমাদের হিউম্যান অ্যান্টিবডির এগেনস্টে বানানো হয়েছে। এই অ্যান্টি হিউম্যান গ্লোবুলিনের মধ্যে কি রয়েছে? আইজিজি অ্যান্টিবডি রয়েছে, এবং এই আইজিজি অ্যান্টিবডিটা আমাদের হিউম্যান গ্লোবুলিন, যেটা মানে হিউম্যান অ্যান্টিবডি, যেটা এগেনস্টে বানানো একটা অ্যান্টিবডি। তাহলে দিস ইজ এ অ্যান্টিবডি এগেনস্ট অ্যান্টিবডি। তো তাহলে যদি আমরা এই রিয়েজেন্টটাকে ইউজ করি তাহলে কি হবে? তাহলে এই যে ব্রিজের যে ব্যাপারটা বলছিলাম, যে ব্রিজ বানানো নিয়ে সমস্যা হচ্ছিল, সেই সমস্যা কেটে যাবে।
তখন কি হবে, তখন এই অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন গুলো এইভাবে রিয়াকশন করবে। তাহলে কি হলো দেখো, দুটো আরবিসির মধ্যে একটা কানেকশন হলো। এটা কি আমরা বলছি অ্যাগ্লুটিনেশন। তাহলে কি হচ্ছে দেখো, এখানে লিখে দেখ, আমি দেখিয়েছি। তাহলে দুটো আরবিসি কে জুড়তে গেলে, এই একটা আরবিসি আর এই একটা আরবিসি, তাহলে দুটো আরবিসি কে জুড়তে গেলে কি লাগবে, অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন লাগবে। কারণ এই অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন গুলো দেখো কিন্তু দুটো আরবিসির মধ্যে ব্রিজিং তৈরি করছে। এবং এই পুরো জিনিসটা আমি এখানে ক্লাম্পিং হিসেবে দেখি, তাহলে কি নাম হবে, তাহলে এটা হলো অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন। আর এইখানে লাস্টে এখন নিচে এখানে ক্লাম্পিং তৈরি হয়েছে, এই ক্লাম্পিংটাকেই দেখতে হবে। তো কি করলাম, এখানে 5% সেল সাসপেনশন নিলাম, 5% সেল সাসপেনশন নিয়ে এক ড্রপ সেল সাসপেনশন আর এক ড্রপ কুমস রিএজেন্ট দিয়ে এটাকে ইনকিউবেট করলাম ফর 1 মিনিট। ইনকিউবেশন আমরা কেন করছি? নেক্সট কোশ্চেন, ওয়াই ইনকিউবেশন, কি কারণে আমরা ইনকিউবেশন করছি, কে বলতে পারবে? ইনকিউবেশন করার কারণটা কি? ইনকিউবেশন করার কারণ হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন আরো কি হয়, এনহ্যান্স হয়, ল্যাটিস ফরমেশন আরো এনহ্যান্স হয়, সেই জন্য ইনকিউবেশন। এবং ইনকিউবেশন করার পর এই টিউবটাকে আমরা সেন্ট্রিফিউজ করছি 1000 আরপিএম এ 1 মিনিট। তাহলে টিউবের মধ্যে যে ডিপোজিটটা থাকলো, সেই ডিপোজিটটাকে একটা সাইডে নিয়ে কভার স্লিপ চাপা দিয়ে 40x এ আমরা দেখব। যদি এই ধরনের অ্যাগ্লুটিনেশন দেখতে পাই, তার মানে হচ্ছে আমার ডাইরেক্ট কুম টেস্ট পজিটিভ। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে ডাইরেক্ট কুম টেস্ট যে শুধুমাত্র অ্যান্টি হিউম্যান এই আমাদের হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন ডায়াগনোসিস করতে ইউজ হয় তা নয়, আরো অনেক ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। একটা বলেছিলাম আগের দিনে, অ্যান্টি উইক অ্যান্টি যেগুলো উইক ডি অ্যান্টিজেন যেগুলো, সেখানে আমরা ইউজ করতে পারি। এক নম্বর মানে টু টেস্টে আমরা ইউজ করতে পারি অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন ব্লাড ব্যাংকে। ডাইরেক্ট কুম টেস্টে আমরা ইউজ করতে পারি। আর কোথায় কোথায় ইউজ করতে পারি, কে বলতে পারবে? আর কোথায় কোথায় আমরা ইউজ করতে পারি অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন? আমরা আর কোথায় কোথায় এটাকে ইউজ করতে পারি বলো? তাহলে এক নম্বর হচ্ছে কুমস টেস্ট। দু নম্বর হলো D2 টেস্ট। তিন নম্বর কি হবে, ক্রস ম্যাচিং। চার নম্বর হলো অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া। তাহলে এই চারটি ক্ষেত্রে আমরা অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন এজেন্ট আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো এই হলো আজকে আমাদের ডাইরেক্ট কুম টেস্ট। কারো কোনো স্যার কোশ্চেন আছে? অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়াতে স্যার মানে এক ড্রপ ব্লাড আর এক ড্রপ এইচ দিলেই ক্লাম্পিং ক্লাম্পিং হবে, অ্যাগ্লুটিনেশন হবে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন মানে হচ্ছে এই অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া মানে হচ্ছে আরবিসি সারফেস এরিয়া অনেক রকম অ্যান্টিজেন থাকে, ওই অ্যান্টিজেন গুলোর এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, হলো। এবং এই অ্যান্টিবডি গুলো এই অটো ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। অটো ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় কোল্ড অ্যান্টিবডি,
এটা বলে ওয়ার্ম অ্যান্টিবডি। ঠিক আছে, কোল্ড অ্যান্টিবডি। আমি এর সময় তোমরা দেখবে একটা ব্লাড চালাতে গেলে কিরকম ভাবে কোল্ড অ্যান্টিবডি গুলো ধরা পড়ে দেখো। আমি একটা ছবি দেখাই, ছবিটা দেখলে তোমরা একটুখানি স্পষ্টভাবে বুঝতে পারবে এরকম ভাবে ধরা পড়ে ল্যাবেতে কোল্ড অ্যান্টিবডি গুলো। একটু ওয়েট করো, আমি ছবিটা আমার কাছে রয়েছে, আমি ছবিটা দেখাচ্ছি। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এই ব্লাডটা সবাই একটু ভালো করে দেখো, এটা ডিডিএ ব্লাড। কি প্রবলেম রয়েছে ডিডিএ ব্লাডে? ক্লাম্পিং দেখাচ্ছে, তাই না? এখানে অনেক রকম ক্লাম্পিং দেখা যাচ্ছে, দেয়ার ইজ এ লটস অফ ক্লাম্পিং। যাই হোক, এই ব্লাডটাকে দেখতে পাচ্ছ ক্লাম্পিং রয়েছে। এই ব্লাডটা ব্লাড ব্যাংকে আমাদের এসেছিল, অদ্ভুত একটা ব্লাড। এটা হচ্ছে একটা রিসিপিয়েন্টের ব্লাড, মানে যে ব্লাড নেবে, হসপিটালাইজ পেশেন্ট, তার ব্লাড এসছে। তো পেশেন্টের ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ, পেশেন্টকে বি পজিটিভ ব্লাড দিতে হবে, ক্রস ম্যাচিং এর জন্য ব্লাডটা এসছে। তো প্রথমেই ব্লাডটা দেখা গেলো এরকম ধরনের ব্লাড। তো প্রথমে এটা দেখা গেল যে এটা নিশ্চয়ই এই ব্লাডের মধ্যে ব্লাডটা নিশ্চয়ই কোনো কারণে ক্লট হয়ে গেছে, বা কোনো কারণে ব্লাডটা ক্লট হয়ে গেছে ধরে নেওয়া হলো। তাহলে এই ব্লাড তো আর ইউজ করা যাবে না, ব্লাডটাকে রিজেক্ট করা হলো, নতুন করে স্যাম্পল চাওয়া হলো। কিন্তু সেকেন্ড টাইমও সেম সেম সমস্যা। তো এইবার এই ব্লাডটাকে হিমাটোলজি ল্যাবে পাঠানো হলো। হিমাটোলজি ল্যাবে এই ব্লাডটাকে পাঠানো হলো। তো পাঠানোর পর কিছুটা এরকম রেজাল্ট এলো। বোঝা যাচ্ছে কি প্রবলেম এখানে দেখা যাচ্ছে, কোন জিনিসটা এখানে একটু বেশি লাগছে? বোঝা গেল? তাহলে রুম টেম্পারেচারে আমরা এই স্যাম্পলটাকে এইভাবে চালালাম, চালিয়ে এই রেজাল্টটা পেলাম। ওকে, তাহলে রুম টেম্পারেচারে যখন আমরা স্যাম্পলটা চালালাম, আমরা দেখলাম এই ধরনের রেজাল্ট আমরা পেলাম। এখানে দেখো, খুব ভালো করে দেখো, এমসিএইচ, খুব ভালো করে দেখো, এমসিএইচ এবং এমসিএইচসি অত্যধিক বেশি ভ্যালু দিয়েছে, অত্যধিক বেশি ভ্যালু। তাহলে এখানে কোনো প্রবলেম নিশ্চয়ই রয়েছে। আর এই যে স্যাম্পলটা চালানো হলো রুম টেম্পারেচারে, রুম টেম্পারেচারে মানে ল্যাবের টেম্পারেচার হচ্ছে 22 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে অদ্ভুত একটা স্যাম্পল আমাদের কাছে এসছে। এবার এই স্যাম্পলটাকে কি করা হলো, ইনকুবেট করা হলো 30 মিনিট ফর অ্যাট 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর দেখো স্যাম্পলটা কিন্তু একদম নর্মাল। এমসিএইচসি এমসিএইচসি ভ্যালু একদম কিন্তু নর্মাল, নর্মাল হয়ে গেছে। এবার এটার লিসম্যান স্টেন করা হলো, মানে আগের যে ব্লাডটা লিসম্যান স্টেন করা হলো। তো লিসম্যান স্টেন করে দেখা গেল যে এরকম ক্লাম্পিং, বুঝতে পারছো ক্লাম্পিং হয়েছে, এই যে ক্লাম্পিং, ক্লাম্পিং বোঝা যাচ্ছে, ক্লাম্পিং আরো ভালোভাবে ক্লাম্পিং বোঝা যাচ্ছে লিসম্যান স্টেন করার পর। ক্লিয়ার হলো? তাহলে এই ধরনের ডিজিজ গুলোকে বলা হয় অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, এবং এই অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া হয় অ্যাকচুয়ালি কোল্ড অ্যান্টিবডির জন্য। কোল্ড অ্যান্টিবডি। আমরা যখন এই স্যাম্পলটাকে আবার সেকেন্ড টাইম রান করলাম, মানে সেকেন্ড টাইম যখন স্যাম্পলটাকে আমরা লিসম্যান স্টেন করলাম রুম টেম্পারেচারে নিয়ে এসে, তখন কিন্তু সেটা আবার নর্মাল হয়ে গেল, তখন অ্যাবসলিউটলি কিন্তু নর্মাল হয়ে গেল। দেখো সেটা কিরকম এসছে এবার দেখো।
এই স্যাম্পলটাকে যখন আমরা রুম টেম্পারেচারে নিয়ে এসে 37 ডিগ্রি সেন্টিগ্রেডে ইনকিউবেট করে যখন এই স্যাম্পলটাকে আমরা চালালাম তখন কিরকম রেজাল্ট এলো সেটা একটু দেখে নেওয়া যাবে। ছবি শেয়ার করা যায় না নাকি এখান থেকে? দাঁড়াও, এটা শেয়ারিং করা যাচ্ছে না, আমি একদম দেখি। এই দেখো, তাহলে আফটার ইনকিউবেশন আমরা যখন এটাকে আবার লিখেনস্টেন করলাম তখন সেটা কিন্তু আবার একদম নর্মাল হয়ে গেছে। তার মানে এটা কনফার্ম হলো যে এটা হচ্ছে ডিউ টু দ্য কোল্ড অ্যান্টিবডি। তাহলে কোল্ড অ্যান্টিবডি গুলো লো টেম্পারেচারে কি হয়, এটা অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে লো টেম্পারেচারে এই অ্যান্টিবডি গুলো অ্যাক্টিভ থাকে, আবার যখন টেম্পারেচার 37 ডিগ্রি করা হলো তখন এটা আবার নর্মাল হয়ে গেল। এই কোল্ড অ্যান্টিবডি গুলোকে ডিটেকশন করার জন্য আমরা কুমস রিএজেন্টটাকে ইউজ করতে পারি, সেটাই আমি বললাম। তো হ্যাঁ, এবার দেখো তাহলে এই কোল্ড অ্যান্টিবডি, তাই আমি এতক্ষণ বলছিলাম যে কোল্ড অ্যান্টিবডি কিরকম দেখতে হয়। কোল্ড অ্যান্টিবডি ইজ ভেরি ভেরি কমন, মানে কমন, কিন্তু ওয়ার্ম অ্যান্টিবডি ইজ ভেরি ভেরি রেয়ার। এটা হচ্ছে রেয়ার, ঠিক আছে। যখন ব্লাড গ্রুপ করতে হবে তখন সবসময় আমাদের দেখে নিতে হবে যে কোল্ড অ্যান্টিবডি এরকম কোনো ডিজিজ রয়েছে কিনা। ব্লাড গ্রুপ করার সময় যদি কোল্ড অ্যান্টিবডি সিমটম থাকে বা অটোইমিউন হিমোলাইট অ্যানিমিয়া এরকম ধরনের রোগ থাকে, ব্লাড গ্রুপিং এর ক্ষেত্রে কি সমস্যা হতে পারে? ব্লাড গ্রুপিং করার সময় ধরো তুমি ফরওয়ার্ড গ্রুপিং করছো, এমন একটা স্যাম্পল তোমার কাছে এলো, স্যাম্পলটা হচ্ছে তার মধ্যে কোল্ড অ্যান্টিবডি রয়েছে, তুমি সেটাকে না করেই তুমি সেটা গ্রুপ করে দিলে, কি প্রবলেম হতে পারে? প্রবলেম হলো এটাই, ব্লাডটাকে আমি একটু আগে দেখালাম, সেই ব্লাডটার যদি গ্রুপ আমরা করতে যাই তাহলে সেই গ্রুপটা কি হবে বলো তো? সেই গ্রুপটা হবে এবি এবি পজিটিভ। পজিটিভ। এবি পজিটিভ, তাহলে এই জিনিসটাকে বলা হয় অটো অ্যাগ্লুটিনেশন। স্যার অটো এগ্লুটিনেশন মানে বডিতে যখন থাকছে ব্লাডটা কোনো প্রবলেম নেই, রুম টেম্পারেচার 22 ডিগ্রিতে কোল্ড হ্যাঁ, অ্যান্টিবডির জন্য হচ্ছে, আর ওয়ার্ম অ্যান্টিবডিতে মানে ব্যাপারটা কি হয়? ওয়ার্মটা ঠিক উল্টো। শরীরের মধ্যে ব্লাডটা ক্লাম্পিং হচ্ছে বা শরীরের মধ্যে ব্লাডটা রিয়াকশন হচ্ছে, তুমি যখন এটাকে বার করছো আবার ল্যাবের টেম্পারেচারে তখন কোনো সমস্যা হচ্ছে না। এই হচ্ছে কোল্ড এবং ওয়ার্মের মধ্যে তফাৎ। ওয়ার্ম হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ম অ্যান্টিবডি দেখা যায় যখন অত্যধিক টেম্পারেচার যখন হয়, অত্যধিক টেম্পারেচার মানে যখন 37 ডিগ্রি উপরে টেম্পারেচার হয়ে যায় তখন ওয়ার্ম অ্যান্টিবডি গুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং তখন অ্যানিমিয়া তৈরি হয়। যখন যখন টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে হয়ে যাবে, ধরো একটা হট জায়গায় গেছে যেখানে প্রচুর টেম্পারেচার, ধরো সেখানে 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তখন ওয়ার্ম অ্যান্টিবডি গুলো অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হাই টেম্পারেচার এই ওয়ার্ম অ্যান্টিবডি গুলো বলে ওয়ার্ম, ওই জন্য বলা হচ্ছে ওয়ার্ম, ঠিক আছে। আবার এই কোল্ড অ্যান্টিবডি গুলোর সব ক্ষেত্রে সমস্যা হচ্ছে যদি কেউ ঠান্ডা লেগে যায়, যেখানে টেম্পারেচার ভীষণ ভীষণ কম, যেখানে প্রায় 1 ডিগ্রি মাইনাসের টেম্পারেচার, সেটা তখন এখানে সমস্যা হতে পারে। এইগুলোকে আমরা বলি কোল্ড অ্যান্টিবডি এবং ওয়ার্ম অ্যান্টিবডি। তাহলে কোল্ড অ্যান্টিবডি যদি আমরা পাই তাহলে সেইটা রেকটিফাই করার উপায় হচ্ছে স্যাম্পলটাকে 37 ডিগ্রি সেন্টিগ্রেডে রেখে দাও, তারপর তুমি সিবিসি করো বা তুমি গ্রুপ করো, কিছু তুমি করতে পারবে ওখান থেকে।
অটো অ্যাগ্লুটিনেশন কোনো স্যাম্পলে আছে কিনা দেখতে কি করতে হয়, যখন গ্রুপ করবে, ব্লাড গ্রুপ যখন করবে, তখন একটা কি করবে, একটা স্লাইডে এক ড্রপ নর্মাল স্যালাইন আর এক ড্রপ হোল ব্লাড নিয়ে সেটাকে ভালো করে মিক্স করে দেখে নেবে যে কোনো রকম অটো অ্যাগ্লুটিনেশন হচ্ছে কিনা। অটো অ্যাগ্লুটিনেশন যদি স্যাম্পলে থেকে যায় তাহলে সেটা কিন্তু এবি পজিটিভ গ্রুপ হয়ে বেরিয়ে যাবে, এবং দ্যাট উইল লিড টু, হ্যাঁ, দ্যাট উইল লিড টু ভেরি ব্যাড কন্ডিশন। হচ্ছে ব্যাপার। একই রকম আমরা কোল্ড অ্যান্টিবডি বা ওয়ার্ম অ্যান্টিবডি ডিটেকশন করতে গেলেও আমরা কোমস রিএজেন্ট, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া ডিটেকশন করতে গেলে আমরা কোমস রিএজেন্টটাকে ইউজ করতে পারি। তো আজকে বললাম ডাইরেক্ট টেস্ট, পুরো ডিটেলসে বলে দিই, এর নোটটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো। পরের ক্লাসে যেটা বলবো সেটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে ইনডাইরেক্ট টেস্ট। বোঝা গেল? আর কোনো কোশ্চেন আজকে ক্লাস নেই স্যার